আমার ছেলে নিতাই আজ আমাকে বিয়ে করেছে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, আমার নিজের ছেলে আমাকে বিয়ে করেছে। আমি এই বাক্যগুলো ডায়েরিতে লিখতে লিখতে কাঁপছিলাম। কাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। আমরা হোটেল সিলেটের ২৩ তলার সুইট রুমে ছিলাম। নিতাই তখন আমার হাত ধরে বলল, মা, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। আমি সেই পাগল ছেলের দিকে অবাক হয়ে তাকালাম। তার চোখে দৃঢ় সংকল্প। বাইরে বৃষ্টি হচ্ছিল, যেন সারা শহর ভাসিয়ে নিয়ে যাবে। আমি নিতাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তুই পাগল হয়ে গিয়েছিস। মা ছেলে কখনো বিয়ে করতে পারে? এটা পাপ। তার জবাবে সে আমাকে টেনে নিয়ে বলল, আমার কাছে তুমি শুধু মা নও, তুমি একজন নারী যাকে আমি চাই। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এই ফাইলগুলোতে আমাদের নতুন পরিচয়পত্র আছে। তুমি অ্যান্টারা, আমার স্ত্রী গো। আমার তখন এক অদ্ভুত অনুভূতি হল। যে ছেলেটিকে আমি কোলে করে মানুষ করেছি, সেই ছেলেটি আজ আমাকে নতুন চোখে দেখছে। আমার বয়স ৪০। ২৭ বছর আগে আমি যখন ১৩ বছর বয়সে নিতাইকে জন্ম দিয়েছিলাম, তখন কি ভেবেছিলাম যে একদিন সে আমাকে বিয়ে করবে? আমি তার দিকে তাকালাম। নিতাই এখন ২৭ বছরের স্বাস্থ্যবান যুবক। তার বাবা অনেক বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমরা এতদিন মাছেলে হিসেবে লড়াই করে বেঁচেছিলাম। কিন্তু এখন নিতাই আমাকে অন্য সম্পর্কে বাঁধতে চাইছে। মা, আমি জানি তুমি এখনই হ্যাঁ বলবে না। কিন্তু চিন্তা করো, নিতাই বলল, তোমার জীবনে কে আছে আমি ছাড়া? আমার জীবনে কে আছে তুমি ছাড়া? আমরা পরস্পরকে সুখী করতে পারি। তোমার অতীতকে ভুলে যাও। আজ থেকে তুমি আমার স্ত্রী। আমি কাঁদতে শুরু করলাম। ঠিক করতে পারছিলাম না, এটা সত্যিই ঘটছে নাকি কোনো দুঃস্বপ্ন। আমাদের বিচিত্র সম্পর্কের কাহিনী কিভাবে শুরু হল? কিভাবে আমরা মাছেলে থেকে স্বামী স্ত্রী হয়ে উঠলাম? আর কিভাবে আমরা সমাজের চোখে ধুলো দিয়ে একসাথে বাস করছি, সেই গল্প আজ তোমাদের শোনাব। একটি মায়ের গল্প, যে তার ছেলের স্ত্রী হয়ে উঠল। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। নিতাইয়ের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চায়? এটা কিভাবে সম্ভব? আমি তার মা। কিন্তু তার চোখে যে দৃঢ়তা দেখেছি, তাতে মনে হচ্ছিল সে হয়তো এটা করতেই পারে। পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, নিতাই ইতিমধ্যে হোটেল রুমে নাস্তা নিয়ে এসেছিল। গুড মর্নিং, সে হাসি মুখে বলল, জেন, গতরাতে কিছুই ঘটেনি। আমি শক্ত হয়ে বসলাম। নিতাই, গতরাতে তুই যা বলেছিস, সেটা কি তুই সত্যি মনে করে বলেছিস, নাকি শুধু মদের নেশায় বলেছিস? নিতাই আমার সামনে বসল। মা, আমি খুব ভেবেচিন্তেই বলেছি। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। নিতাই, এটা ঠিক নয়। আমরা মাছেলে। এটা সমাজে গ্রহণযোগ্য নয়, আইন তো অবৈধ। আমি জানি, সে ধীরে ধীরে বলল। তাই তো আমি নতুন পরিচয়পত্র তৈরি করেছি। তুমি আর আমি, আমরা আর মাছেলে নই। তুমি অ্যান্টারা, আমি অনন্ত। আমরা স্বামী স্ত্রী। আমরা একসাথে নতুন জীবন শুরু করব, সিলেট থেকে দূরে, যেখানে কেউ আমাদের চিনবে না। গিয়ে আমি হতবাক হয়ে তার কথা শুনছিলাম। কিভাবে আমার ছেলে এতটা পাগল হয়ে গেল? কিভাবে সে এই ধরনের চিন্তা করতে পারে? আমি তাকে কোলে করে মানুষ করেছি, আর এখন সে আমাকে তার স্ত্রী বানাতে চায়। না নিতাই, আমি দৃঢ়তার সাথে বললাম। আমরা এটা করতে পারব না। তুই আমার ছেলে, আমি তোর মা। এই সম্পর্ক কখনো বদলাবে না। নিতাই নিরাশ হয়ে তাকাল। মা, তুমি বুঝতে পারছ না। আমরা একে অপরকে ছাড়া কেউ নেই। সারা জীবন তুমি আমার জন্য ত্যাগ করেছ। এবার আমার পালা তোমাকে সুখী করার। আমি ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করলাম। নিতাই, তোকে সুখী দেখলেই আমি সুখী। কিন্তু এই সম্পর্ক আমাদের উভয়কেই ধ্বংস করে দেবে। তাহলে তুমি আমার প্রস্তাব মানছ না? তার চোখ ক্রোধে জ্বলে উঠল। না নিতাই, আমি দৃঢ়ভাবে বললাম। হঠাৎ নিতাই হেসে উঠল, একটা অদ্ভুত, উন্মাদের মতো হাসি। তুমি ভাবছ আমি তোমাকে বিকল্প দিচ্ছি? না মা, আমি বিকল্প দিচ্ছি না। তুমি এখন থেকে আমার স্ত্রী। আর যদি তুমি মানতে না চাও। সে তার জ্যাকেট থেকে একটা পিস্তল বের করল, তাহলে আমি তোমাকে এবং নিজেকে মেরে ফেলব। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। নিতাই, তুই কি করছিস? চুপ, সে ধমক দিয়ে উঠল। আর নিতাই বলবে না। আমি অনন্ত, তোমার স্বামী। আমি দেখলাম তার চোখে পাগলামি।
সে আমার ছেলে নিতাই নয়। এ কোনো অন্য মানুষ যাকে আমি চিনি না। ঠিক আছে, আমি ভয়ে ভয়ে বললাম। আমি রাজি আছি। আমি তোমার স্ত্রী হব। কিন্তু দয়া করে ওটা নামাও। নিতাই, না, এখন থেকে অনন্ত পিস্তল নামালো আর আমার কাছে এগিয়ে এলো। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ অ্যান্টারা, সে আমার গালে হাত রাখল। আমরা এখন থেকে খুব সুখে থাকব। আমি মনে মনে স্থির করলাম আমাকে এখান থেকে পালাতে হবে। কিন্তু এখন নয়। আমাকে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। সেই রাতে নিতাই আমাকে বলল যে আমরা পরের দিন সিলেট ছেড়ে চলে যাব। আমাদের জন্য টিকিট করে ফেলেছি, সে বলল। আমরা কক্সবাজার যাব। সেখানে আমাদের নতুন বাড়ি আছে, যেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, যেন আমি সত্যি সত্যি রাজি আছি। কিন্তু আমার মনের ভিতরে ভয়ানক ভয় আর অবিশ্বাস। আমার নিজের ছেলে আমাকে অপহরণ করেছে, আর এখন আমাকে জোর করে তার স্ত্রী হতে বাধ্য করছে। রাতে যখন নিতাই ঘুমিয়ে পড়ল, আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। আমাকে এখনই পালাতে হবে। আমি আমার ফোন আর কিছু টাকা নিয়ে দরজার দিকে এগোলাম। কিন্তু যেই আমি দরজার হাতল ধরলাম, অমনি লাইট জ্বলে উঠল। কোথায় যাচ্ছ, মা? নিতাইয়ের কণ্ঠ আমার পিছন থেকে ভেসে এল। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। আমি শুধু বাথরুমে যাচ্ছিলাম। মিথ্যা কথা, সে দৃঢ়কণ্ঠে বলল। তুমি পালাতে চাইছ, কিন্তু আমি তোমাকে যেতে দেব না। আর একবার তার হাতে পিস্তল, এবার সেটা সরাসরি আমার দিকে তাক করা। বিছানায় ফিরে যাও, সে আদেশ দিল। আমি হতাশায় বিছানায় ফিরে গেলাম। নিতাই আমার পাশে শুয়ে পড়ল, পিস্তল এখনও তার হাতে। আর পালানোর চেষ্টা করবে না, সে বলল। এখন থেকে তুমি আমার আজীবন। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমি শুধু চিন্তা করছিলাম কিভাবে আমি এই নরক থেকে বের হব। কিভাবে আমি আমার ছেলেকে ফিরে পাব, আমার আসল ছেলেকে, যে এই পাগল না। পরের দিন সকালে নিতাই আমাকে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল। সে আমাকে কিছু নতুন কাপড় কিনে দিল, যা তার মতে একজন স্ত্রীর পক্ষে উপযুক্ত। আমি চুপচাপ সেগুলো পরলাম, অপেক্ষা করছিলাম সুযোগের জন্য। হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে একজন সিকিউরিটি গার্ড ছিল। আমি ভাবলাম, এই আমার সুযোগ। আমি যদি তাকে ইঙ্গিত করতে পারি যে আমি বিপদে। কিন্তু যেন আমার মনের কথা বুঝতে পেরে নিতাই আমার কোমর জড়িয়ে ধরল, তার অন্য হাত জ্যাকেটের পকেটে, যেখানে আমি জানতাম পিস্তল লুকানো ছিল। আমার প্রিয় স্ত্রী অ্যান্টারা, সে হাসিমুখে বলল, সিকিউরিটি গার্ডের দিকে তাকিয়ে। আমরা এখন বেড়াতে যাচ্ছি। আমরা হোটেল থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। নিতাই ড্রাইভারকে বাস স্টেশনের ঠিকানা দিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, মনে মনে প্রার্থনা করছিলাম কেউ একজন আমাকে সাহায্য করুক। বাস স্টেশনে পৌঁছে আমি লক্ষ্য করলাম কিছু পুলিশ টহল দিচ্ছে। আমার মনে আসার সঞ্চার হল, যদি আমি কোনোভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। নিতাই যেন আমার মনের কথা পড়তে পারছিল। কোনো বোকামি করবে না, সে আমার কানে ফিসফিস করল। যদি তুমি কাউকে কিছু বলো, আমি শুধু তোমাকে নয়, সেই ব্যক্তিকেও মেরে ফেলব। আমি মাথা নেড়ে বুঝালাম যে আমি তার কথা শুনেছি। নিতাই আমাদের জন্য কক্সবাজার যাওয়ার টিকিট কিনল, আর আমরা বাসে উঠে বসলাম। বাসে বসে আমি ভাবছিলাম এই অবস্থা থেকে আমি কিভাবে বেরোব। নিতাই আমার পাশে বসে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি জানতাম তার হাত এখনও জ্যাকেটের পকেটে, সেই পিস্তলের কাছে। হঠাৎ বাসটা একটা জোরে ঝাঁকুনি দিয়ে থামল। সামনে কি হয়েছে দেখার জন্য আমি উকি মারলাম। রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো ট্রাক মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। বাসের ড্রাইভার মাইক্রোফোনে ঘোষণা দিলেন, যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তা ব্লক হয়ে আছে। আমাদের এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে। নিতাই ঘুম থেকে জেগে উঠল। কি হয়েছে, সে আমাকে জিজ্ঞেস করল। সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বললাম। আমাদের অপেক্ষা করতে হবে। নিতাই বিরক্ত হয়ে বাইরে তাকাল। আমি দেখলাম অ্যাক্সিডেন্টের কারণে পুলিশ এসেছে। তারা যাত্রীদের বাস থেকে নামতে বলছে, যেন বাসটা সরিয়ে ফেলা যায়। একজন পুলিশ অফিসার আমাদের বাসে উঠে এলেন। সবাই অনুগ্রহ করে বাস থেকে নেমে আসুন, তিনি ঘোষণা দিলেন। আমরা অন্য বাসের ব্যবস্থা করছি। যাত্রীরা একে একে বাস থেকে নামতে শুরু করল। নিতাই আমার হাত ধরে শক্ত করে বসে রইল। আমরা নামব না, সে বলল। আমি কাউকে বিশ্বাস করি না। পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে এলেন।
স্যার, ম্যাডাম, অনুগ্রহ করে বাস থেকে নেমে আসুন গো। নিতাই তার জ্যাকেটের পকেটে হাত রাখল। আমরা ঠিক আছি এখানে, সে বলল। আমরা অপেক্ষা করব। পুলিশ অফিসার ধীরে ধীরে বললেন, স্যার, এটা একটা অর্ডার। আপনাদের নামতে হবে গি। আমি দেখলাম নিতাই তার পকেট থেকে কিছু একটা বের করতে যাচ্ছে। আমি আর সময় নষ্ট করলাম না। আমাকে সাহায্য করুন, আমি চিৎকার করে উঠলাম। এই লোকটা আমাকে অপহরণ করেছে। এই লোকটা আমার ছেলে। ওর কাছে পিস্তল আছে। নিতাই আমার দিকে বিস্ফারিত চোখে তাকালো, তারপর পকেট থেকে পিস্তল বের করল। কিন্তু তার আগেই পুলিশ অফিসার তার উপর ঝাঁপিয়ে পড়লেন। অন্য দুজন অফিসার দৌড়ে এসে নিতাইকে ধরে ফেলল। তারা তার হাত থেকে পিস্তল কেড়ে নিল আর তাকে হাতকড়া পরিয়ে দিল। আমি কাঁদতে কাঁদতে বাস থেকে নেমে এলাম। একজন মহিলা পুলিশ অফিসার আমাকে সান্ত্বনা দিলেন। আপনি এখন নিরাপদে আছেন, তিনি বললেন। আমাদের সবকিছু বলুন গু। আমি তাদের সবকিছু বললাম, কিভাবে নিতাই আমাকে হোটেল রুমে আটকে রেখেছিল, কিভাবে সে আমাকে জোর করে তার স্ত্রী হতে বাধ্য করছিল, কিভাবে সে আমাকে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল যেখানে সে আমাকে চিরদিনের জন্য আটকে রাখতে চাইছিল। পুলিশ অফিসাররা আমাকে বললেন যে তারা নিতাইকে গ্রেপ্তার করবে অপহরণ, অস্ত্র রাখা আর মানসিক নির্যাতনের অভিযোগে। তারা আমাকে তাদের গাড়িতে বসালেন আর থানায় নিয়ে গেলেন। থানায় বসে আমি ভাবছিলাম আমার জীবন কিভাবে এই পরিস্থিতিতে এসে দাঁড়াল। আমার ছেলে, যাকে আমি এত ভালোবাসতাম, সে কিভাবে এমন একজন পাগল অপহরণকারীতে পরিণত হল। পুলিশের একজন মনোবিজ্ঞানী আমার সাথে কথা বললেন। তিনি বললেন যে নিতাই সম্ভবত ইলেকট্রা কমপ্লেক্সে ভুগছে, একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মাকে রোমান্টিকভাবে আকর্ষণীয় মনে করে। এটা কিছু ট্রমা বা মানসিক চাপের কারণে হতে পারে। থানা থেকে যখন বেরিয়ে এলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। পুলিশ আমাকে একটা উইমেন সাপোর্ট সেন্টারে নিয়ে গেল, যেখানে আমি কিছুদিন থাকতে পারব। আমি অবাক হয়ে দেখলাম সেখানে আরও অনেক মহিলা আছে যারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। সেন্টারের ইনচার্জ শামিমা আপা আমাকে আদর করে বললেন, ভয় পাবেন না, আপনি এখানে নিরাপদে আছেন। আমরা আপনাকে সাহায্য করব। তিনি আমাকে একটা ছোট্ট রুম দেখালেন যেখানে আমি থাকব। আপনার ছেলে মানসিক রোগে ভুগছে, তিনি বললেন। তাকে চিকিৎসা দেওয়া হবে। আপনি এখন নিজের কথা ভাবুন। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল, কিভাবে আমার নিজের ছেলে আমার জীবনের সবচেয়ে বড় ভয় হয়ে উঠল। কেন সে এমন হয়ে গেল? আমি কি তার লালন পালনে কোথাও ভুল করেছি? পরের দিন সকালে শামিমা আপা আমাকে ডেকে নিয়ে গেলেন। অ্যান্টারা, আপনার জন্য একটা খবর আছে, তিনি বললেন। আপনার ছেলে নিতাই। সে পালিয়ে গেছে গি। আমি অবাক হয়ে গেলাম। পালিয়ে গেছে? কিভাবে? সে তো পুলিশের কাস্টডিতে ছিল। পুলিশ ভ্যান থেকে পালিয়ে গেছে, শামিমা আপা বললেন। তাকে যখন মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিল তখন সে গার্ডকে আক্রমণ করে পালিয়ে গেছে গি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। যদি নিতাই পালিয়ে থাকে তাহলে সে হয়তো আবার আমার খোঁজে আসবে। আমি এখন কি করব? আমি ভয়ে জিজ্ঞাসা করলাম। আপনাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, শামিমা আপা দৃঢ়তার সাথে বললেন। আমাদের কুমিল্লায় একটা সেন্টার আছে। আপনাকে সেখানে পাঠিয়ে দেব। সেখানে আপনি কিছুদিন লুকিয়ে থাকতে পারবেন, যতক্ষণ না পুলিশ আপনার ছেলেকে ধরে গি। সেদিন বিকেলেই আমি কুমিল্লার দিকে রওনা দিলাম। শামিমা আপা আমাকে একজন মহিলা গার্ডের সাথে পাঠালেন। নিরাপদে থাকবেন, তিনি আমাকে বিদায় দিলেন। কুমিল্লা যাওয়ার পথে আমি জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম। সবুজ মাঠ, গ্রাম, ছোট ছোট শহর, সবকিছু যেন আমার চোখে অন্যরকম দেখাচ্ছিল। আমি এতদিন শুধু নিতাইকে নিয়েই ভাবতাম। আমার জীবনের সবকিছু ছিল তাকে ঘিরে। কিন্তু এখন আমি বুঝতে পারছিলাম আমার নিজের জীবনও আছে। আমাকে এখন নিজেকে নিয়ে ভাবতে হবে। কুমিল্লা পৌঁছে আমাদের গাড়ি সোজা একটা পুরনো বাড়ির সামনে এসে থামল। এটা ছিল উইমেন সাপোর্ট সেন্টারের কুমিল্লা শাখা। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা সাধারণ বাড়ি। কিন্তু ভিতরে অনেক মহিলা আশ্রয় নিয়েছে যারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। সেন্টারের প্রধান রেহানা আপা আমাকে স্বাগত জানালেন। অ্যান্টারা, আপনি এখানে নিরাপদে আছেন, তিনি বললেন। আমাদের এখানে কেউ খুঁজে পাবে না গি। আমি তাকে ধন্যবাদ দিলাম আর আমার নতুন রুমে চলে গেলাম। রুমটা ছোট কিন্তু পরিষ্কার। একটা ছোট বিছানা, একটা টেবিল আর একটা আলমারি। এই হবে আমার নতুন ঘর, যতদিন না আমার ছেলেকে ধরা হয়।
রাতে আমি লক্ষ্য করলাম সেন্টারে আরও অনেক মহিলা আছে। কেউ স্বামীর নির্যাতন থেকে পালিয়ে এসেছে, কেউ পারিবারিক সহিংসতার শিকার হয়েছে, কেউ বা মানব পাচারের হাত থেকে উদ্ধার পেয়েছে। তাদের প্রত্যেকের একটা করে গল্প আছে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভুক্তভোগী। আমি তাদের সাথে কথা বললাম, তাদের গল্প শুনলাম। এক মহিলা, শাবনম, আমাকে বললেন, আমার স্বামী আমাকে প্রতিদিন মারত। আমি 5 বছর সহ্য করেছি, তারপর একদিন পালিয়ে এসেছি। আরেক মহিলা, রুমা, বললেন, আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আমি চাইনি, তাই তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাদের গল্প শুনে আমি বুঝলাম আমি একা নই। এই পৃথিবীতে অনেক মহিলা আছে যারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। আমার নিজের ছেলে আমাকে অপহরণ করেছে, এটা অবশ্যই একটা অদ্ভুত ঘটনা, কিন্তু নির্যাতনের ধরন যাই হোক না কেন, ব্যথা একই রকম। কয়েকদিন পরে এক রাতে রেহানা আপা আমাকে ডেকে নিয়ে গেলেন। তার চোখমুখ চিন্তিত দেখাচ্ছিল। অ্যান্টারা, পুলিশ থেকে খবর এসেছে, তিনি বললেন। তোমার ছেলে নিতাইকে কুমিল্লার কাছে দেখা গেছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কি? সে এখানে? সে কি জানে আমি এখানে আছি? আমরা নিশ্চিত নই, রেহানা আপা বললেন। কিন্তু সে হয়তো তোমার খোঁজ করতে করতে এখানে এসেছে। আমাদের তোমাকে আবার স্থানান্তর করতে হবে। আবার? আমি হতাশায় বললাম। আমি কতদিন এভাবে পালিয়ে বেড়াব? সে কি কখনোই আমাকে ছাড়বে না? রেহানা আপা আমার হাত ধরলেন। তোমাকে সাহসী হতে হবে, অ্যান্টারা। এবার আমরা তোমাকে রাজশাহীতে পাঠাব। সেখানে আমাদের একটা সিক্রেট সেন্টার আছে। সে জায়গাটা খুব নিরাপদ। তোমার ছেলে সেখানে তোমাকে খুঁজে পাবে না। পরের দিন ভোরে আমি আবার যাত্রা শুরু করলাম, এবার রাজশাহীর দিকে। এবার আমার সাথে 2 জন গার্ড ছিল। আমরা কুমিল্লা থেকে প্রথমে ট্রেন ধরে ঢাকা, তারপর ঢাকা থেকে বাস ধরে রাজশাহী যাব। ট্রেনে বসে আমি ভাবছিলাম কতদিন এভাবে পালিয়ে বেড়াতে হবে। আমার সারা জীবন কি এভাবেই কাটবে, এক শহর থেকে আরেক শহরে, সবসময় ভয়ে ভয়ে? কিন্তু যত ভয় লাগুক, আমি জানি আমি আর কখনো নিতাইয়ের কাছে ফিরে যাব না। ট্রেন থেকে নেমে আমরা ঢাকা বাস টার্মিনালে গেলাম। সেখান থেকে রাজশাহীর বাস ধরব। আমরা যখন বাস টার্মিনালে পৌঁছলাম, হঠাৎ আমার দৃষ্টি পড়ল একটা ছেলের দিকে যে টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়েছিল। আমার হৃদয় ধক করে উঠল। সে নিতাই। আমি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিলাম, যেন সে আমাকে দেখতে না পায়। ওই যে, ওই ছেলেটা, আমি গার্ডদের ফিসফিস করে বললাম। ওটা আমার ছেলে, নিতাই। গার্ডরা তাড়াতাড়ি আমাকে একটা দোকানের পেছনে নিয়ে গেল। আপনি এখানে অপেক্ষা করুন, একজন গার্ড বললেন। আমরা পুলিশকে ফোন করছি। আমি ভয়ে কাঁপছিলাম। যদি নিতাই আমাকে দেখে ফেলে? যদি সে আবার আমাকে ধরে নিয়ে যায়? গার্ডরা পুলিশকে ফোন করল। কিছুক্ষণের মধ্যেই 1-2 পুলিশ এসে পৌঁছল। তারা সাবধানে বাস টার্মিনালে ঢুকল নিতাইকে খুঁজতে। আমি দোকানের পেছন থেকে উকি মেরে দেখছিলাম কি হচ্ছে। হঠাৎ আমি দেখলাম নিতাই পুলিশকে দেখে দৌড়ে পালাচ্ছে। পুলিশও তার পেছনে ছুটল। আমার বুক ধড়ফড় করছিল। এবার কি তারা নিতাইকে ধরতে পারবে? আমরা অপেক্ষা করছিলাম, হঠাৎ গুলির শব্দ শোনা গেল। 1 বার, 2 বার, 3 বার। তারপর সব শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার আমাদের কাছে এলেন। সাসপেক্ট নিতাই খানকে গুলি করা হয়েছে, তিনি বললেন। সে পুলিশের দিকে পিস্তল তাক করেছিল, তাই আমাদের গুলি চালাতে হয়েছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে কিউ? সে মারা গেছে, পুলিশ অফিসার বললেন। আমার পা থেকে যেন শক্তি চলে গেল। আমি বসে পড়লাম। আমার ছেলে, যাকে আমি কোলে করে মানুষ করেছি, যে আমাকে অপহরণ করেছিল, যে আমাকে জোর করে তার স্ত্রী বানাতে চেয়েছিল, সে আর নেই। কিছুক্ষণ পর আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। সেখানে আমি নিতাইয়ের দেহ দেখলাম। তার মুখে এখনও সেই উন্মাদের হাসি। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তোকে এমন দেখতে চাইনি, নিতাই। আমি তোকে সুস্থ দেখতে চেয়েছিলাম। পরের কয়েকদিন আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। আমি নিতাইয়ের লাশ নিয়ে আমাদের পুরনো বাড়িতে ফিরে গেলাম। সেখানে তাকে দাফন করলাম। আমাদের পাড়ার লোকজন অবাক হয়ে আমাকে দেখছিল, তারা জানতই না আমি কোথায় ছিলাম এতদিন, কেনই বা নিতাই মারা গেল। আমি তাদের সত্যি ঘটনা বলিনি। বললাম নিতাই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারা বিশ্বাস করল বা না করল, আমি জানি না। নিতাইয়ের মৃত্যুর পর আমি একা হয়ে গেলাম। আমার জীবনে আর কেউ ছিল না।
রাফি, নিতাইয়ের বাবা, তো বহু বছর আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমার বাবা মাও অনেক আগে মারা গিয়েছেন। এখন আমি একা। 1 মাস কাটল। আমি প্রতিদিন নিতাইয়ের কবরে যেতাম, তার সাথে কথা বলতাম। আমি ভাবতাম, কোথায় আমি ভুল করেছিলাম? কি করলে নিতাই এমন হতো না? কিন্তু উত্তর পেতাম না। একদিন সকালে আমি একটা চিঠি পেলাম। চিঠিটা ছিল উইমেন সাপোর্ট সেন্টার থেকে। শামিমা আপা লিখেছেন, তারা আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছেন। আমি যদি চাই, তাহলে তাদের রাজশাহী শাখায় যোগ দিতে পারি, সেখানে অন্য মহিলাদের সাহায্য করতে পারি যারা নির্যাতনের শিকার হয়েছে। আমি চিঠিটা বারবার পড়লাম। তারপর সিদ্ধান্ত নিলাম, আমি যাব। আমি নতুন করে জীবন শুরু করব। 1 মাস পর আমি রাজশাহীর উইমেন সাপোর্ট সেন্টারে যোগ দিলাম। এখানে আমি অন্য মহিলাদের সাহায্য করি, যারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। আমি তাদের বলি যে তারা একা নয়। আমিও একজন ভুক্তভোগী, আমিও সেই পথ দিয়ে হেঁটেছি। আস্তে আস্তে আমি আমার জীবনকে আবার গুছিয়ে নিলাম। আমি কখনোই নিতাইয়ের মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারব না, কিন্তু আমি শিখেছি সেই ব্যথার সাথে বেঁচে থাকতে। এখন যখন আমি পেছন ফিরে তাকাই, আমি ভাবি, আমার জীবনের গল্প কত অদ্ভুত। আমি শুরু করেছিলাম একজন 13 বছরের মা হিসেবে, তারপর হয়েছিলাম একজন আতঙ্কিত অপহরণের শিকার, আর এখন আমি একজন সাহসী মহিলা, যে অন্যদের সাহায্য করে। আমার নাম অ্যান্টারা, আর এটাই আমার জীবনের অদ্ভুত রহস্য। গল্পের সারমর্ম, আমার যদি কেউ জিজ্ঞাসা করে কোনো রহস্য আমার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে, আমি বলবো সেটা হলো মানুষের মনের রহস্য। আমরা কখনোই জানি না মানুষের মনে কি আছে, কোনো অদৃশ্য অন্ধকার শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে। আমার ছেলে, যাকে আমি এত ভালোবাসতাম, সে কিভাবে এমন হয়ে গেল, তা আমি আজও বুঝি না। কিন্তু আমি একটা জিনিস শিখেছি। যে কোনো রহস্যই হোক না কেন, যে কোনো অন্ধকারই হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে। একা হয়ে গেলেও, ভয়ে কাঁপতে থাকলেও, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ জীবনের সবচেয়ে বড় রহস্য হল, আমরা জানি না আগামীকাল কি হবে। আর সেটাই আমাদের চালিয়ে যাওয়ার শক্তি দেয়। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল। কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব।
কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি? রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না।
আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত। রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি। মা বলল, তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন।
1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গি। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গি। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে। তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না।
আমি তাদের বোঝাব, তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না আগে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ। কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল। আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা।
হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনে। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100। তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর। রাকিবের বয়স এখন 33। তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ।
কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। ৮ বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। ১,০০০ বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল গো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে গি। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে ৩ বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি গিয়ে। হঠাৎ অননা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। ৬ মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে ১০ লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু। রাকিব বিশ্বাস করতে পারল না। ১০ লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ।
আপনি একটা প্রস্তাব লিখে পাঠান। আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখ পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল, জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন গু। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো উ। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। 50 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। 6000 বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে।
একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে, 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে।
আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।